শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে আপনাদের সাথে আছে হোসাইন শাহাদাত। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ, এছাড়াও আছে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। দর্শক, আমরা আজকে শুরুতেই যেতে চাই প্রতিদিনকার মতো যেই পত্রিকার সংবাদ দিয়েই আমরা শুরু করতে চাই, কারণ আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ আমরা দেখতে পাচ্ছি আজকের দৈনিক পত্রিকাগুলোতে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত। আমরা শুরুতেই দেখতে চাই বাংলাদেশ প্রতিদিনের একটি শিরোনাম, যেটি আসলে এই মুহূর্তে সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ। স্থবিরতা কাটছে না অর্থনীতিতে, পর্যবেক্ষকের ভূমিকায় উদ্যোক্তা ব্যবসায়ীরা বলছে যে এই যে আগামী যে সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচন ঘনিয়ে এলেও ঝিমিয়ে পড়া দেশের অর্থনীতিতে গতি ফেরেনি এখনও। স্থবিরতা বিরাজ করছে ব্যবসা বাণিজ্যে। ফুটপাত থেকে নামি দামি শপিং মল কোথাও নেই জমজমাট বেচাকেনা। হোটেল রেস্তোরাঁতেও নেই কাঙ্ক্ষিত ভিড়। অর্থাৎ পুরো অর্থনীতিতে এক ধরনের একটি ধিমে তালে চলছে, স্থবিরতা চলছে এবং এর ফলে ব্যবসা বাণিজ্যের বেশ মন্দা চলছে, সেইটি আসলে তারা করেছে। পরে সংবাদটি দৈনিক প্রথম আলো তারা সংবাদ শিরোনাম করেছে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ শীর্ষে, আতঙ্ক অস্বস্তিতেও রয়েছে বাংলাদেশ। মালয়েশিয়ার শ্রমবাজারে বলছে শীর্ষ 5 দেশের একটি হচ্ছে বাংলাদেশ, যেখানে নানান ধরনের সমস্যা আছে, কারণ অবৈধভাবে প্রচুর বাংলাদেশি মালয়েশিয়ায় অবস্থান করছেন এবং তাদের বিরুদ্ধে অভিযানও চলছে। এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা পরবর্তী সংবাদে চলে যাচ্ছি। দৈনিক ইত্তেফাকের যে সংবাদ শিরোনাম তারা করেছে ডিএসসিতে দৈনিক গড় লেনদেনের পরিমাণ বেড়েছে। আমরা জানি যে ডিএসসিতে বেশ খানিকটা লেনদেনের যে পরিস্থিতি আমরা গত কয়েক মাসেই দেখতে পাচ্ছি যে বেশ ধীরগতি চলছে, সেখানে কিছুটা বেড়েছে বলে বলা হচ্ছে। সমকালের শিরোনাম পরবর্তী সংবাদটি আমরা দেখতে চাই। দৈনিক সমকাল তারা বলছে যে রাষ্ট্রায়ত্ত কোম্পানিতে ব্যয় নিরীক্ষা বাধ্যতামূলক হচ্ছে। রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোর আর্থিক ব্যবস্থাপনার স্বচ্ছতা এবং দক্ষতা বাড়াতে আর্থিক এবং ফাইন্যান্সিয়াল অডিটের পাশাপাশি কস্ট অডিট বা ব্যয় নিরীক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে। এটি আর্থিক খাতের স্বচ্ছতা ফেরানোর আরেকটি প্রক্রিয়া বা সংস্কার হিসেবে দেখা যেতে পারে। দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের শিরোনামটি দেখতে চাই। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে তৈরি হচ্ছে স্টার্ট আপ বিনিয়োগ কোম্পানি। প্রাথমিক মূলধন 425 কোটি টাকা, 3 ক্যাটাগরিতে অর্থ পাবেন উদ্যোক্তারা। দেশে স্টার্ট আপ বা নতুন যে বিনিয়োগ বা ব্যবসার যে অর্থায়ন, সেখানে বাংলাদেশ ব্যাংকের আরেকটি ভালো উদ্যোগ, এইটি নিয়ে আমরা একটু আলোচনা করব। আমাদের সাথে আরও একটি সংবাদ আছে দৈনিক শেয়ারবিজয় সংবাদ শিরোনাম সপ্তাহ জুড়ে বেড়েছে সূচক এবং লেনদেন, যেটির কথা বলছিলাম যে গত সপ্তাহে এটি ভালো গেছে, সেটি নিয়েই এই শিরোনামটি করা হয়েছে। বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে 6,86,368 কোটি টাকা। দর্শক, আমরা বলছিলাম যে আমরা একটি সংবাদ নিয়ে আলোচনা করতে চাই, যেটি আমরা ওভারঅল আসলে শ্রমবাজার নিয়ে জনশক্তি রপ্তানির যে বাস্তবতা, সেটি নিয়ে কথা বলবো। সেই সাথে কথা বলবো মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের যে বর্তমানে সংকট এবং সেটি সমাধানে কি করা হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে কথা বলতে আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন বাইরার সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলাম। জনাব ফখরুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি সময় দিয়েছেন। শুরুতেই যেটি জানতে চাইব যে এই মুহূর্তে আমরা মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে অনেক কথা শুনেছি, আমরা ওভারঅল বৈদেশিক শ্রমবাজার নিয়ে আলোচনা করতে চাই, কারণ বাংলাদেশ এটির উপর অনেকখানি নির্ভর করছে। বিশেষ করে আমরা যদি বলি যে গত 1.5 বছরে যে পরিমাণ রেমিটেন্স এসেছে বাংলাদেশে, গত 15 বছরের যেই খরা সেটি অনেকটা কেটেছে আমরা বলতে পারি, কারণ প্রবাসীরা অনেক বেশি এখন বৈধ পথে রেমিটেন্স পাঠাচ্ছেন। সেটি বাংলাদেশের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে সহায়তা করছে, কারণ আমরা জানি যে রপ্তানি কমছে, অন্যান্য সূচকেও আমরা খুব ভালো করছি তা না, সেই জায়গাটাতে প্রবাসীদের আয়টা আমাদেরকে এই মুহূর্তে স্বস্তির নিঃশ্বাস ফেলতে সহায়তা করছে। সেই জায়গা থেকে আমরা যদি বলতে চাই এই মুহূর্তে বাংলাদেশের শ্রমবাজার কেমন আছে, আপনার কাছ থেকে জানতে চাইব। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি জানেন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের যে সবচেয়ে বড় এই মুহূর্তে চাবিকাঠি, সেটা ফরেন রিমিটেন্স। বাংলাদেশ থেকে প্রতি বছরই প্রায় 25 লক্ষ মানুষ শ্রমবাজারে আসে, এর মধ্যে প্রায় অর্ধেক বিদেশে কর্মসংস্থান হয়ে থাকে। তার ধারাবাহিকতায় আপনি এই সরকারের আমলে
আপনার রিমিটেন্স কিন্তু বা একদম রেকর্ড পরিমাণ কিন্তু উপার্জন হয়েছে, দেশে এসেছে। কিন্তু সেই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে শ্রমবাজারগুলোর মধ্যে কিন্তু অনেক শ্রমবাজার কিন্তু বন্ধ, বিশেষ করে আমাদের মধ্যপ্রাচ্যের সৌদি আরব ছাড়া অন্যান্য শ্রম বাজারগুলো কিন্তু অলমোস্ট বন্ধ। আমাদের ইউরোপের কিছু শ্রমবাজার আছে, সেখানেও বিভিন্ন প্রবলেমের কারণে ভিসা পেতে প্রবলেম হয়। ইন্ডিয়াতে যেতে হয় ভিসা পাওয়ার জন্য, সেটা একটা বড় প্রবলেম আমাদের হচ্ছে। এরপরে আমাদের মালয়েশিয়ার একটা অনেক গুরুত্বপূর্ণ এবং বড় শ্রমবাজার। সেই মালয়েশিয়ার শ্রমবাজারে আপনি আপনি জানেন বিগত সরকারের আমলে যে অনিয়ম দুর্নীতির মাধ্যমে সিন্ডিকেট হয়েছিল এবং গুটি কিছু ব্যক্তির মাধ্যমে এই শ্রমবাজারটা এখানে বিভিন্নভাবে কলুষিত হয়েছিল। সেই শ্রমবাজারটা আমরা ভেবেছিলাম এই বর্তমান সরকার আসার পরে শ্রমবাজারটা উন্মুক্ত হবে, যাতে কম খরচে সকল বৈধ রিক্রুটমেন্ট এজেন্সি কর্মী পাঠাইতে পারে, সেই ব্যবস্থা আমাদের সরকার নিবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা এখনো দেখতে পাচ্ছি সাবেক সরকারের আমলে যারা সিন্ডিকেট করেছে তারা এখনো সিন্ডিকেট করা পায়তারা করছে, এবং যার ফলে শ্রমবাজারটা কিন্তু এখনো পর্যন্ত উন্মুক্ত হয় নাই। তা আমরা মনে করি এই শ্রমবাজারটা উন্মুক্ত হলে আমাদের এই যে শ্রমবাজারের যে গতিশীলতাটা বাধাগ্রস্ত হচ্ছে সেটা অনেকটা কমে যাবে, এবং অনতিবিলম্বে কম খরচে যেন কর্মীরা যেতে পারে, এবং আগে যে অনিয়ম দুর্নীতি ছিল সেটা বন্ধ করে সকল বৈধ রিক্রুটমেন্ট এজেন্সির জন্য শ্রমবাজারটা খোলার জন্য সরকার যুগান্তকারী একটা পদক্ষেপ নিবে বলে আমরা প্রত্যাশা করছি। তাহলে আমাদের শ্রমবাজারটা মোটামুটি একটা গতির দিকে ফিরে আসবে। এছাড়াও আপনার সৌদি আরবের শ্রমবাজারের দিকে তাকাই, সেটা এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় শ্রমবাজার। সেই শ্রমবাজারে কিন্তু আমাদের নানাবিধ প্রবলেম আমাদের কর্মী ভাইয়েরা ফেস করছে, বিশেষ করে সেখানে আকামার একটা বড় সমস্যা, চাকুরিরও অনেক বড় সমস্যা রয়েছে। সেক্ষেত্রে আমরা মনে করি একটা কূটনৈতিক তৎপরতার মাধ্যমে আমাদের এই শ্রমবাজারটা আমাদের ফিরিয়ে রক্ষা করতে হবে, আমাদের কর্মীদেরকে সুরক্ষা দেওয়ার জন্য কাজ করতে হবে। এছাড়াও যেসব শ্রমবাজার বন্ধ আছে, এই বন্ধ শ্রমবাজার গুলো পুনরুদ্ধারের জন্য এবং পুনরায় কর্মী পাঠানোর জন্য আমাদের যথাযথ কূটনৈতিক তৎপরতা আমাদের বৃদ্ধি করা খুবই প্রয়োজন। হ্যাঁ, সেটা তো অবশ্যই। এর বাইরে এই মুহূর্তে আসলে মালয়েশিয়াতে আমরা যদি বলি, মালয়েশিয়ার বাজারটাতে আমরা বেশ সংকটের অবস্থায় দেখেছি। সেই জায়গাটাতে এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি? মালয়েশিয়াতে যে জিনিসটা এখন হচ্ছে, মালয়েশিয়ান সরকার 10টা ক্রাইটেরিয়া দিয়েছে যে বাংলাদেশের কোন রিক্রুটমেন্ট এজেন্সি পাঠাবে, 10টা ক্রাইটেরিয়া দিয়েছে। যেটা আমরা দেখেছি 10টা ক্রাইটেরিয়ার মধ্যে একটা এজেন্সির 10,000 স্কোয়ার ফিটের অফিস থাকতে হবে, মিনিমাম 3,000 কর্মী পাঠাইতে হবে, তার 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, প্রত্যেকেরই ইন্ডিভিজুয়াল ট্রেনিং সেন্টার থাকতে হবে, যেটা আসলে খুবই অধিকাংশই হলো অবাস্তব এবং এটা কল্পনা প্রসূত এবং এটার কোনো প্রয়োজন নাই। যেটা মালয়েশিয়া আসলে নিজেদেরই 10,000 স্কোয়ার ফিটের তাদের কোনো রিক্রুটমেন্ট এজেন্সির অফিস আছে কিনা সন্দেহ আছে, নেই আমরা যতদূর জানি, এবং পৃথিবীর কোনো দেশেই 10,000 স্কোয়ার ফিটের অফিস নেই এবং প্রয়োজনও হয় না। প্রত্যেকের আবার ট্রেনিং সেন্টারের কথা বলা হচ্ছে। দেখেন বিএমইটির প্রায় 105টা টিটিসি আছে যেখানে আমাদের কর্মীদেরকে প্রশিক্ষিত করা হয়। সেখানে প্রত্যেক এজেন্সির ব্যক্তিগত ট্রেনিং সেন্টার দরকার নাই, সেখানে বাইরা ট্রেনিং সেন্টার আছে, বাইরা ট্রেনিং সেন্টার সব এজেন্সি ইউজ করতে পারে। তো এই ক্ষেত্রে হচ্ছে যে কি 5 বছরের একটা অভিজ্ঞতার কথা বলা হয়েছে, এটাও একটা অনেকটা অবাস্তব। যে আমাদের এই সেক্টরে আপনার অনেক শিক্ষিত অনেক ইয়াং যুবকেরা আসছে যারা খুব এমবিএ পাশ করা, বিদেশ থেকে পড়াশোনা করে আসছে, তারা খুব ভেরি প্রফেশনাল ওয়েতে কাজ করছে। তো তাদেরকে সুযোগ থেকে বঞ্চিত করা হবে আমরা মনে করি। সেজন্য আমরা মনে করি এই ধরনের ক্রাইটেরিয়া তারা নেপালও দিয়েছিল, নেপাল অলরেডি এই ক্রাইটেরিয়া কিন্তু প্রত্যাখ্যান করেছে। কিন্তু বাংলাদেশের আমরা খুবই অত্যন্ত দুঃখ মনে আমরা বলছি যে বাংলাদেশের সরকার এই সাহসিকতা দেখাতে পারে নাই, বরং এখানে সিন্ডিকেট যে পূর্বে যারা সিন্ডিকেট করেছে সেই সিন্ডিকেট চক্রের মাধ্যমেই এই ধরনের তাদেরকে ওই দেশের কিছু কর্মকর্তাকে ব্যানিশ করে এই ধরনের একটা ক্রাইটেরিয়া, অবাস্তব একটা ক্রাইটেরিয়া দিয়েছে। কারণ আমরা মনে করি বাংলাদেশ থেকে কর্মী কারা পাঠাবে, কিভাবে পাঠাবে, কত টাকায় পাঠাবে, এটা বাংলাদেশ সরকার ঠিক করবে, এটা বাংলাদেশ সরকারের অধিকার। আর মালয়েশিয়াতে কারা কর্মী নিবে, কোন প্রতিষ্ঠান কতজন কর্মী নিবে, কোন প্রক্রিয়া নিবে, সেটা হলো মালয়েশিয়ার পার্ট। সুতরাং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মালয়েশিয়া কোনো হস্তক্ষেপ করবে এটা আমরা মনে করি না, আমাদের সরকার এখানে ডিসাইড করবে। কারণ ইতিপূর্বে এই ধরনের সিন্ডিকেটের কারণে কিন্তু আমাদের কর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে অনেক বেশি অভিবাসন খরচ দিয়ে তাদেরকে যেতে হয়েছে।
এবং এখানে একটা বৈষম্যের শিকার হয়েছে আমাদের সকল রিক্রুটমেন্ট এজেন্সি গুলো। প্রায় 95% রিক্রুটমেন্ট এজেন্সি তাদের লাইসেন্সের মাধ্যমে তারা কর্মী পাঠাতে পারে নাই। তো আমরা মনে করি আমাদের মাননীয় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার যে গুডউইল বিশ্বব্যাপী আছে সেটাকে কাজে লাগিয়ে মালয়েশিয়ার সাথে আলোচনা করে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে এই সমস্যার দীর্ঘদিনের ঝুলে থাকা এই সমস্যার সমাধানটা করা উচিত। এবং এখানে কোনো সিন্ডিকেট না করে বরং এখানে এমন একটা মেকানিজম করা উচিত যে মেকানিজমের কারণে কম পয়সা কর্মীরা যাবে এবং সকল রিক্রুটমেন্ট এজেন্সি তাদের যোগ্যতা অভিজ্ঞতার ভিত্তিতে কর্মী পাঠাতে পারে। তাহলে কর্মীরা কম খরচে যেতে পারবে এবং দেশের সুনাম বৃদ্ধি পাবে এবং এই সেক্টরে যে অরাজকতা অনিয়ম দুর্নীতি হয়েছিল সেটা বন্ধ হবে বলে আমরা বিশ্বাস করি। হ্যাঁ, জনাব ফখরুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। আমি আপনার কাছ থেকে আসলে আরও জানবার আছে, তবে তার আগে আমরা একটু প্রেস ক্লাবে যেতে চাই, জাতীয় প্রেস ক্লাবে। সেখানে আমাদের সহকর্মী ফারজানা রিয়া আছেন, তিনি সেখানে এই কিছুক্ষণ আগে একটি সংবাদ সম্মেলন হয়েছে, প্রবাসীরা করেছেন সেই সংবাদ সম্মেলন, তাদের নানান সমস্যা নিয়ে আমরা রিয়ার কাছ থেকে জানতে চাইবো। রিয়া, সংবাদ সম্মেলনে প্রবাসীরা আসলে কি বলেছেন, তাদের কি কি অভিযোগ আছে? আপনি বলছিলেন যে কিছু দাবি দেওয়া রয়েছে তাদের, একটু জানতে চাই বিস্তারিত। শাহাদাত, এখানে যারা আসলে প্রবাসীদের অধিকার নিশ্চিতের জন্য এখানে আজকে সংবাদ সম্মেলন করেছেন, তারা কিন্তু তাদের দিক থেকে 19 দফা দাবি তুলে ধরেছেন। এই 19 দফা দাবির মধ্যে কিন্তু তাদের সবচেয়ে বেশি যেই জোর দিয়েছেন যে দাবিটির উপরে, সেটি হচ্ছে যে প্রবাসী যারা বাংলাদেশ থেকে বাহিরে আছেন তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা। তাদের মধ্যে আসলে বাংলাদেশ থেকে যদি প্রশিক্ষণ নিশ্চিত করে তাদেরকে বিদেশে পাঠানো হয়, সেই ক্ষেত্রে তাদের উপার্জনের পরিমাণ যেমন বাড়বে, ঠিক তেমনি কিন্তু বাংলাদেশের রেমিটেন্সের পরিমাণ বাড়বে। এছাড়া বিভিন্ন দেশে দেখা যায় যে অবৈধভাবে যারা গেছেন এবং অবৈধ প্রবাসী যারা আছেন তাদের সেখানে বৈধতা দেওয়া, সেই পাশাপাশি তাদেরকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা যদি করা হয় সেই দিকটির উপর কিন্তু জোর দেওয়া হয়েছে। এছাড়া কিন্তু এখানে যারা বক্তারা আছেন তারা কিন্তু বারবার বলছেন যে আসলে বর্তমানে যেটি বিদেশে সবথেকে বেশি সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশে আসলে বেশ কিছু অভ্যুত্থানের আগে যারা দেশ ছেড়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গেছে, বিশেষ করে সৌদি আরবে, তারা কিন্তু সেখানে বিভিন্ন ধরনের অপকর্ম কিংবা অপহরণে যোগ দিচ্ছেন, যার কারণে দেখা যাচ্ছে যে বাংলাদেশের যারা প্রবাসী আছেন তারা অপহরণের শিকার হচ্ছেন এবং এর প্রভাব কিন্তু শ্রমবাজারের উপর খুব বেশ ভালোভাবেই পড়ছে। তারা আসলে আশঙ্কা করছেন যদি এমন অপকর্ম চলমান থাকে তাহলে আসলে এই বিরাট শ্রমবাজার বন্ধ হয়ে যায় কিনা এবং তার কি প্রভাব বাংলাদেশের অর্থনীতিতে পড়বে এবং সেটা কতটুকু সামাল দেওয়া যাবে, এটা নিয়েও কিন্তু তারা শঙ্কা প্রকাশ করেছেন। এছাড়াও কিন্তু বক্তারা যে তারা দাবি তুলে ধরেছেন তার মধ্যে কিন্তু রয়েছে যে খুব কম সময়ের মধ্যে পাসপোর্ট সরবরাহ এবং এই পাসপোর্ট সংগ্রহ করার জন্য যে বিদেশে যারা যেতে ইচ্ছুক তাদের যে ধরনের হয়রানির শিকার হতে হয় সেটা কোনোভাবে কমিয়ে আনা যায় কিনা। এসবের পাশাপাশি আসলে দেখা যায় যে বাংলাদেশ থেকে দেশের বাইরে যারা যায়, এই প্রবাসীদের মধ্যে অনেকে আছেন সেখানে স্বাস্থ্যগত সমস্যার মধ্যে পড়েন, সেই পাশাপাশি তাদের অনেকে আছেন যারা সেখানে মারা যান, তাদেরকে সঠিকভাবে এবং সসম্মানে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে কিন্তু তারা জোর দিয়েছেন। এসবের পাশাপাশি তারা কিন্তু বলছেন যে আসলে বিদেশে যারা যাচ্ছেন তাদের সঠিক কর্মসংস্থানের ব্যবস্থা আছে কিনা সেটা নিশ্চিত করে যেন বাংলাদেশ থেকে পাঠানো হয়। দালালের আওতায় না গিয়ে তারা কোনোভাবে সরকারি কোনো পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সেখান থেকে যেতে পারে কিনা এই বিষয়ের উপরে কিন্তু তারা জোর দিয়েছেন। এছাড়াও কিন্তু তারা বারবার বলছেন যে আসলে যারা অভিবাসন খাত নিয়ে কাজ করে তাদের সাথেই কিন্তু প্রতি মাসেই যেন আলোচনা করা হয়, কারণ এতে তারা জানতে পারবে যে আসলে বিদেশে যারা আছেন আমাদের প্রবাসীরা তাদের আসলে কোন কোন ধরনের সমস্যার মুখোমুখি পড়তে হচ্ছে এবং সেই সমস্যার সমাধান আসলে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, এইসব কথা কিন্তু তারা এখানে তুলে ধরেছেন। এর পাশাপাশি কিন্তু বক্তারা বারবারই বলেছেন যে 19 দফা দাবি তারা তুলে ধরেছেন, এই 19 দফা দাবি যেন নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকার সেটা বাস্তবায়ন করে এবং এই বাস্তবায়নের ফলেই কিন্তু দেখা যাবে যে নির্বাচনের আগে যে প্রবাসীদের যে অধিকার আছে সেগুলো নিশ্চিত করা খুবই সম্ভব। এবং তারা কিন্তু বারবারই বলছেন যে আসলে অন্তর্বর্তী সরকার থাকাকালীন যদি এই অধিকারগুলো নিশ্চিত না করা হয় সেই ক্ষেত্রে নির্বাচনের পরে এই অধিকার নিশ্চিত করা আরও পিছিয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে তারা কিন্তু জোর দিয়েছেন। এই পাশাপাশি কিন্তু তারা বলছেন আসলে জুলাই অভ্যুত্থানে কিন্তু প্রবাসীদের অনেক বড় একটি অবদান রয়েছে। তো সেই ক্ষেত্রে যদি তাদের অধিকার নিশ্চিত না করা হয় তারা কিন্তু বারবারই বলছেন যে আবারও রেমিটেন্স শাটডাউনের ঘোষণা তারা দিতে পারেন, সেই ক্ষেত্রে অর্থনীতিতে কিন্তু একটা বিশাল ধরনের একটা প্রভাব পড়বে। তো সেই ক্ষেত্রে এইসব সমস্যার সমাধানের জন্য কিন্তু বক্তারা বলছেন যে আসলে সরকারি পদক্ষেপ
গ্রহণ করা খুব বেশি জরুরি। সেই পাশাপাশি যে যারা সংশ্লিষ্ট যারা আছেন তারা যেন খুব দ্রুত তাদের প্রবাসীদের সমস্যা নিরসন করতে পারে, এই জন্য তাদের পদক্ষেপ নেওয়া জরুরি। তো শাহাদাত, এখান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রিয়া, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা প্রেস ক্লাব থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারজানা রিয়া, তিনি জানাচ্ছিলেন সেখানকার প্রবাসীদের করা সংবাদ সম্মেলনে যে 19 দফা দাবি তুলেছেন সেই দাবিতে কী কী ছিল। আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সাথে যুক্ত আছেন জনাব ফখরুল ইসলাম, সাবেক যুগ্ম মহাসচিব বাইরা। জনাব ফখরুল, আপনি তো শুনলেন যে প্রবাসীদের যে দাবিগুলো, এই দাবিগুলো যৌক্তিক দাবি অবশ্যই। আমি যদি বলে থাকি, মানে আপনাকে প্রশ্ন করতে চাই, এখানে আসলে প্রশিক্ষণের জায়গাটা যেটি আসলে তাদের প্রধান দাবি, যে প্রশিক্ষিত হয়ে তারা বিদেশে যেতে চায়, সেই জায়গাটাতে তো অনেক ধরনের মানে অনেক দিন ধরেই আমরা শুনতে পাচ্ছি যে বাংলাদেশে প্রশিক্ষিত জনশক্তি পাঠানোর বিষয়টি, দক্ষ জনশক্তি পাঠানো, সেই জায়গাতে সরকারের যে প্রশিক্ষণ আছে, বিএমইটি আছে বা বেসরকারিভাবেও আছে, এই জায়গাটাতে আসলে যেই ধরনের দক্ষতা দরকার দেশের বাইরে চাহিদা বেশি, বা আমাদের পার্শ্ববর্তী দেশগুলো যে ধরনের, বিশেষ করে আমি ভারতের কথা বলতে পারি, শ্রীলঙ্কার কথা বলতে পারি, তারা যে ধরনের তাদের কর্মীদেরকে দক্ষ করে পাঠাচ্ছে, সেই জায়গাটাতে বাংলাদেশের আসলে ঘাটতিটা কোন জায়গায়? মানে এই প্রশিক্ষণটা আসলে যথাযথভাবে দেওয়া যাচ্ছে না কেন? না, আপনাকে ধন্যবাদ। আপনি যথার্থ বলেছেন, এবং আমাদের প্রবাসী ভাইরা যে অনেকগুলো দাবি নিয়ে আসছে, অধিকাংশ দাবি যৌক্তিক দাবি। আসলে দেখেন, আমরা আগেই বলেছি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সবচেয়ে বড় যে চাবিকাঠি সেটা হচ্ছে আমাদের ফরেন রিমিটেন্স। আমাদের এই দেশের মানুষেরাই এই দেশের আলো বাতাস, এই দেশের খাবার গ্রহণ না করে তারা বিদেশে অবস্থান করছে এবং সেখান থেকে উপার্জন করছে, তাদের স্বজনকে বাংলাদেশে রেখে তারা সেখানে যাচ্ছে। তাদের যে মর্যাদা, সেই মর্যাদাটা আসলে আমরা রাষ্ট্রীয়ভাবে সেভাবে আমরা দিতে পারছি না। তো সেই জায়গাটাতে বিদেশে যাওয়ার ক্ষেত্রে আপনি যেটুকু বলেছেন যে দক্ষতা উন্নয়নটা, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমরা দেখেছি যে ব্যক্তি দক্ষ হয়ে যান তার কিন্তু যেতে পয়সা খরচ কম হয়, এবং যাওয়ার পর সেখানে কিন্তু সেই বেশি উপার্জন করতে পারবেন। তার স্যালারি স্ট্রাকচার কিন্তু নর্মালি অন্যদের তুলনায় অনেক বেশি হয়। আবার আরেকটা ইস্যু হচ্ছে যে কোনো ঝামেলা হলে, বিদেশে এমপ্লয়ার কর্তৃক কোনো একটা ঝামেলা হলে, কোনো একটা সমস্যার মধ্যে তৈরি হলে কিন্তু সে কিন্তু খুব সহজে কিন্তু সার্ভাইভ করতে পারে, যেহেতু সে দক্ষ হয়ে যায়, সে আরেকটা কাজ অন্য জায়গায় খুব সহজে পেতে পারে। তো এই জন্য দক্ষ করে যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এক্ষেত্রে রিমিটেন্স কিন্তু দ্বিগুণ তিনগুণ কিন্তু বেড়ে যাবে। তো সেই জায়গাটাতে আমরা মনে করি আমাদের যে 105টা টিটিসি আছে সরকারিভাবে, এবং বাংলাদেশে আপনি জানেন যুব উন্নয়নের শত শত হাজার হাজার কিন্তু ট্রেনিং সেন্টার আছে কিন্তু, এবং আমাদের বায়রার যারা মেম্বার তাদেরও অনেকের ব্যক্তিগত ট্রেনিং সেন্টার আছে, বায়রার নির্দিষ্ট ট্রেনিং সেন্টার আছে। সেই ট্রেনিং সেন্টার গুলোকে প্রপার ইউটিলাইজ করা দরকার এবং যুগোপযোগী করা দরকার। বিশেষ করে আমাদের কোন কোন দেশে কোন ধরনের চাহিদা রয়েছে, এবং সেখানে সেই চাহিদার ভিত্তিতেই আমাদের এই কর্মীদেরকে কিন্তু অ্যাক্টিভ করা দরকার, এবং সেখানে তাদেরকে তৈরি করা দরকার, দক্ষতা বৃদ্ধি করা দরকার। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে এই টিটিসি যেগুলি আছে সারা দেশে, সেগুলোকে আমরা যে প্রপার ইউটিলাইজটা করা দরকার প্রয়োজনে বিনা পয়সায়, এবং তাদেরকে সেখানে কন্টিনিউয়াস প্রসেসে কিন্তু তাদেরকে দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন রকমের ভূমিকা অ্যাওয়ারনেস কিন্তু করা যেতে পারে, সরকারি বেসরকারি ভাবে, ইভেন কি মিডিয়ার মাধ্যমে অ্যাওয়ারনেস করে আমাদের সেখানে কর্মী তৈরি করা যেতে পারে। সেক্ষেত্রে ডেফিনেটলি আমাদের শ্রম বাজারে যে চাহিদা, কি ধরনের চাহিদা আছে সেই অনুযায়ী কিন্তু হওয়া উচিত। সেই জায়গাটা কিন্তু অনেক ঘাটতি আছে। আমরা এর আগে অনেক জায়গায় মিটিং করেছিলাম বিভিন্ন সেক্টরের সাথে। তো আমাদের বিভিন্ন দেশে যে চাহিদা অনুযায়ী কর্মী তৈরি করা, সেই জায়গায় কিন্তু যথেষ্ট ঘাটতি আছে। তা আমরা সেই জায়গাটাতে এটা আসলে জাতীয়ভাবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেই জায়গাটাতে আমাদের একটা সরকারি, একটা বেসরকারি একটা ভালো টিম করা দরকার, যে টিম এটা অ্যানালাইসিস করবে, রিসার্চ করে কোন দেশে কোন চাহিদা আছে সেই অনুযায়ী আমাদের কর্মীদেরকে কিভাবে প্রশিক্ষিত করা দরকার সেই ব্যবস্থাগুলো নেওয়া দরকার। এছাড়াও শ্রমিকদের যে আপনার যে মিডল ম্যানের কথা বলেছেন, যে মিডল ম্যানের কারণে কিন্তু শ্রমিকদের অনেক বেশি টাকা দিতে হয়, অনেক সময় দ্বিগুণ তিনগুণ টাকাও দিতে হয়। সেই মিডল ম্যানটাকে অ্যাভয়েড করার জন্য আমরা কিন্তু গভর্নমেন্টকে অনেকভাবে প্রস্তাব দিয়েছি যে এমন একটা মেকানিজম অনলাইন পদ্ধতি ব্যবহার করা দরকার, যে অনলাইন পদ্ধতির মধ্যে কর্মীরা সরাসরি সেখানে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে টাকা দিবে, সরাসরি বিএবিটির মাধ্যমে রিক্রুটমেন্ট হবে, কোনো মিডলম্যান থাকবে না, এবং সরাসরি তারা
রিক্রুটমেন্ট এজেন্সির সাথে যোগাযোগ করতে পারবে এবং টাকাটা তারা প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে তারা দিবে। এইভাবে যদি আমরা একটা সিস্টেম করি তাহলে সকল রিক্রুটমেন্ট এজেন্সিও কাজ করতে পারবে, কর্মীরা কম খরচে যেতে পারবে। এই সিন্ডিকেটের যে দৌরাত্ম্য আছে সেই সিন্ডিকেটের কোনো দৌরাত্ম্য থাকবে না। এরপরে আপনি আরেকটা বিষয় আপনাদের বলতে চাই, আমাদের যে প্রবাসী যে আমাদের যে এমবাসি গুলো আছে, দূতাবাস গুলো আছে, সেই দূতাবাসকে প্রত্যেকটা দূতাবাসে কিন্তু আলাদা আলাদা উইংস রাখা উচিত আমাদের কর্মীদের তাদের বিভিন্ন প্রবলেম গুলো সলভ করার জন্য, তাদেরকে সহযোগিতা করার জন্য। সেখানে ওয়ান স্টপ সার্ভিস করা দরকার। বড় বড় কান্ট্রি গুলোতে, বিশেষ করে সৌদি আরবে, সেখানে দেখেন রিয়াদে একটা করা যেতে পারে, জেদ্দা একটা করা যেতে পারে, দাম্মামে একটা করা যেতে পারে। কারণ প্রত্যেকটা শহরই একটা একটা দেশের মতো, সেখানে আলাদা আলাদা ভাবে সেল করতে হবে। সেই সেলের মাধ্যমে আইন আইনগতভাবে সহায়তা করার জন্য কিন্তু সেখানে আপনার লয়ার রাখা উচিত। এবং সেক্ষেত্রে আমাদের কর্মীদের যে বিভিন্ন চাকুরি, বেতন এবং এমপ্লয়ারের যে সমস্যা, আগামার সমস্যা, সেগুলোকে নিশ্চিত করার জন্য আমাদের এই ভূমিকাগুলো বিভিন্ন দেশে আসলে করা উচিত। তাহলে আমাদের প্রবাসী ভাইরা কিছুটা হলেও নিস্তার পাবে এবং সেই ক্ষেত্রে তাদের দেশে আসার ক্ষেত্রে এয়ারপোর্ট সহ বিভিন্ন সহযোগিতা করা উচিত। তাদের যারা তাদের পরিবার পরিজনকে রেখে চলে যায়, অনিশ্চয়তার মধ্যে থাকে, বিভিন্ন বিপদ আপদে পড়ে, তাদেরকেও আসলে সহযোগিতা করার জন্য সেরকম একটা সেল তৈরি করা উচিত বলে আমি মনে করি। সমস্যাগুলোর কথা বলছে, আসলে এখানে প্রত্যেকটা সমস্যা নিয়ে আলাদাভাবে কথা বলার সুযোগ আছে, কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা সেটি করতে পারছি না। কিন্তু এই যে সমস্যাগুলোর কথা বলছে, তারা অপহরণের শিকার হচ্ছে, পাসপোর্ট সংগ্রহে হয়রানি হচ্ছে, স্বাস্থ্যগত সমস্যা, মৃতদেহ ফিরিয়ে আনার ক্ষেত্রে জটিলতা, সঠিক কর্মসংস্থান পাওয়া যাচ্ছে না, প্রবাসীদের সাথে সরকার বলছে যে আলোচনা করছে না বিভিন্ন সময়, যে তারা চায় যে তাদের সাথে আলোচনা করে সমস্যাগুলো সমাধান করে। এই যে বিভিন্ন বিষয়গুলো তারা চায় নির্বাচনের আগে এই সমস্যাগুলোর সমাধান হোক, অর্থাৎ এই সরকারের বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছেই আসলে তারা এই সমাধানটা চাচ্ছে। কিন্তু গত 1.5 বছরে অন্তর্বর্তী সরকার এই সমস্যাগুলো সমাধান করতে পারলো না, তাহলে আগামী 2 মাসে কতটা পারবে আমি জানি না। এবং তারা আশঙ্কা করছে যে নির্বাচনের পর নতুন সরকার আসলে এইগুলো হয়তো পিছিয়ে যেতে পারে। এই আশঙ্কাটা কেন মনে হচ্ছে? মানে নির্বাচিত সরকারের কাছে সমাধান পাওয়া যাবে না কেন মনে হয়? না, আপনি যেটা আশঙ্কাটা তো অমূলক নয়। কারণ এই সরকারের প্রতি মানুষের যে প্রত্যাশা ছিল এবং এই সরকারের আগের পলিটিক্যাল সরকারের আমলে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি এবং সিন্ডিকেশন হয়েছিল, তো আমাদের প্রবাসী ভাইরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই জায়গাটাতে এই সরকারের প্রতি প্রত্যাশা অনেক অনেক বেশি ছিল। কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো আমরা কিন্তু এখনো নতুন কোন শ্রমবাজার আমরা উন্মুক্ত করতে পারি নাই। এই সরকারের মাধ্যমে সেটা সম্ভব হয়নি। ইভেন কি আমাদের এই যে দুবাই দেখেন অনেক বড় শ্রমবাজার, দুবাই শ্রমবাজারটা উন্মুক্ত হয় নাই, ওমান উন্মুক্ত হয় নাই, বাহরাইন উন্মুক্ত হয় নাই। আমাদের আপনি দেখেন আমাদের সৌদি আরব, মালয়েশিয়া শ্রমবাজারটা বারবার সিন্ডিকেটের কারণে বন্ধ হয়ে গেছে। কিন্তু সেই জায়গাটাতেও যদি কয়েকটা ট্রেডিশনাল শ্রমবাজার গুলো বন্ধ হতো, তাহলে ওপেন করা যেত, তাহলে কিন্তু আমাদের অনেক কর্মী ভাইরা সেই দেশে যেতে পারতো। তাই এই প্রত্যাশাগুলো সকলেরই ছিল। বরং আমরা দেখতে পাচ্ছি যে সেই মালয়েশিয়া শ্রমবাজারে আবারও সিন্ডিকেট করার একটা পায়তারা চলছে, বিভিন্ন রকমের মেকানিজম চলছে। এই যে ক্রাইটেরিয়া দেয়া হচ্ছে, সেই ক্রাইটেরিয়া সিন্ডিকেটের একটা আলামত। যেখানে নেপাল নিষেধ করে দিয়েছে যে তারা এই ধরনের ক্রাইটেরিয়া মানে না, কিন্তু বাংলাদেশ কিন্তু সেই সাহসিকতাটা দেখাতে পারে নাই। তো সেই জন্য আমরা মনে করি যে সময় করতে পারে নাই, এখনো যেটুকু সময় আছে, এই সময়ের মধ্যে যদি সরকার এই ব্যাপারটাকে সর্বোচ্চ গুরুত্ব দেয় এবং বাংলাদেশের যে রিমিটেন্স যোদ্ধা, এই রিমিটেন্স যোদ্ধাদেরকে প্রায়োরিটি দিয়ে যদি সর্বশেষ কাজটুকু তাদের এই মেয়াদের মধ্যে যদি তারা প্রায়োরিটি বেসিসে কাজগুলো করে এবং শ্রমিকদের জন্য, আমাদের প্রবাসী ভাইদের জন্য তাদের যুগান্তকারী কিছু সিদ্ধান্ত নিতে পারে, তাহলে সারা জীবন কিন্তু এই প্রবাসী ভাইরা কিন্তু মনে রাখবে। প্রবাসী ভাইরা 1-1.5 কোটি বিদেশে থাকলেও তাদের স্বজন তো 4-5 কোটি বাংলাদেশে আছে, তারাও সরকারকে স্মরণ রাখবে। এবং যদি অপরদিকে যদি উল্টাটা, যেমন আমরা যেটা শুনতে পাচ্ছি মালয়েশিয়াতে গুটি কয়েক রিক্রুটিং এজেন্সি নিয়ে আপনার সিন্ডিকেট করার একটা চক্রান্ত চলছে, সেটা যদি করে তাহলে সারা জীবন কিন্তু এই সরকার, এই মন্ত্রী এবং সরকার কিন্তু আমাদের মানুষ কিন্তু ঘৃণা করবে যে তারা সাবেক সরকারের মতোই একই কাজটা করলো। আমরা আশা করি তারা এটা কখনোই করবে না। এরপরে আপনি যে দেখেন আমাদের যে বিগত সরকারের আমলে যে রিমিটেন্স ছিল $22 বিলিয়ন, সেই রিমিটেন্স কিন্তু $30 বিলিয়ন এখন আসছে এবং সেটা আরো বৃদ্ধি করার সুযোগ কিন্তু আছে। তো এটাকে আমরা মনে করি এই
দেশের অর্থনীতির একটা ভঙ্গুর অবস্থা থেকে এই প্রবাসী যোদ্ধারাই, রিমিটেন্স যোদ্ধারাই কিন্তু তারা অনেক দূরে এগিয়ে নিয়েছে। তো তাদেরকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে তাদের ব্যাপারে পজিটিভ ওয়েতে তাদের এই যে যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া উচিত। এবং আমরা মনে করেছিলাম যে এই সেক্টরে একটা সংস্কার হবে, এই সেক্টরে কোনো সংস্কার কিন্তু হয় নাই। বিভিন্ন সেক্টর হয়েছে কিন্তু এই সেক্টরে কোনো সংস্কার কিন্তু হয় নাই। তো আমরা জানি না এই কম সময়ের মধ্যে সরকার কতটুকু করতে পারবে, বাট আমরা প্রত্যাশা করি এই কম সময়ের মধ্যে তারা প্রায়োরিটি লিস্টে যদি রাখে তাহলে এই অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে। বিশেষ করে আপনি জানেন আমাদের প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সারা বিশ্বব্যাপী উনি সমাদৃত একজন ব্যক্তি। আমাদের বিভিন্ন দেশে যে শ্রমের চাহিদা রয়েছে সেই চাহিদাটাকে আমরা যদি এই কম সময়ের মধ্যে মিনিমাম টুকু হলো কাজে লাগাইতে পারি, তার অনেক বেশি শ্রমবাজার উন্মুক্ত করা সম্ভব। আমাদের কর্মীরা যেন কম খরচে যেতে পারে সেই মেকানিজমটা অ্যাটলিস্ট করে দেওয়া উচিত। তাহলে আমাদের এই শ্রমিক ভাইয়েরা কিন্তু কিছুটা হলো উপকৃত হবে, দেশও উপকৃত হবে এবং এই দেশের সরকারের সুনাম বৃদ্ধি পাবে। আমরা আসলে আশা করতেই পারি এই কম সময়ের মধ্যে এই সরকার হয়তো ব্যবস্থা নিতে পারে, কিন্তু সামনে নির্বাচনের যে প্রস্তুতি এবং সরকারের ব্যস্ততা এর মধ্যেও এই বিষয়গুলো নিয়ে কাজ করার সুযোগ কতটা আছে সেটি নিয়ে নিশ্চয়ই শঙ্কা আছে। তবে আমরা আশা করব যে এই সরকার বা পরবর্তী সরকার যেই হোক এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি আন্তরিকতার সাথে কাজ করবে, কারণ এইটি বাংলাদেশের এক ধরনের লাইফলাইন বলা যেতে পারে। প্রবাসীদের এই যে আয়টা নিয়ে আমরা এত গর্ব করি, মানে এই আয়টা আমাদের পুরো অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে, সেই জায়গাটাতে আমাদের নিশ্চয়ই গুরুত্ব না দেওয়াটা আসলে বোকামি হবে। আপনাকে অনেক ধন্যবাদ জনাব ফখরুল ইসলাম আমাদের সাথে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করছিলাম প্রবাসীদের নানান বিষয় নিয়ে। আমরা এই মুহূর্তে একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবার ফিরবো আরও সংবাদ নিয়ে। সাথে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। এবার জানাবো শেয়ার বাজারের খবর। শেয়ার বাজারের খবর জানতে সরাসরি যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে। নেতিবাচক ধারায় লেনদেন শুরু হয়েছে আজকের যে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার। আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি সূচকের পতন। গত সপ্তাহটা কিছুটা ভালো গেলেও আবারও আগের ধারায় ফিরে এসেছে ঢাকার পুঁজিবাজার। ডিএসইএক্স ইন্ডেক্স 19 পয়েন্ট কমেছে, অবস্থান করছে 4944 পয়েন্টে। ডিএসই সরিয়া ইন্ডেক্স কমেছে 4.5 পয়েন্ট, অবস্থান 1029 পয়েন্টে। ডিএস30 অবস্থান 1893, কমেছে প্রায় 10 পয়েন্ট। এবং লেনদেনের অবস্থা যদি দেখি 309 কোটি টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত। অধিকাংশ কোম্পানি এবং মিউচুয়াল ফান্ডের দাম, অধিকাংশ শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম কমেছে 218টির, বেড়েছে 103টির এবং অপরিবর্তিত আছে 69টি কোম্পানির শেয়ারের দর। জানাবো মুদ্রা, স্বর্ণ এবং রূপার বাজারের দরদাম। মুদ্রার বিনিময় মূল্য আমরা দেখতে পাচ্ছি মার্কিন ডলার আজকের 122 টাকায় কেনা হচ্ছে, বিক্রি হচ্ছে 123 টাকায়। ইউরো 138 টাকায় কিনে 143 টাকায় বিক্রি হচ্ছে। পাউন্ডের কেনা দর 160, বিক্রয় 159, বিক্রয় 166। চীনা ইউয়ান 16 টাকায় কিনে 18 টাকায় বিক্রি করা হচ্ছে। সৌদি রিয়ালের কেনা দর 32, বিক্রয় 33 টাকা 20 পয়সা। ভারতীয় রুপি 1 টাকা 38 পয়সা কিনে 1 টাকা 45 পয়সায় বিক্রি হচ্ছে। সোনার দরদাম জানাতে চাই। বাইশ ক্যারেট সোনা প্রতি ভরির দাম 2,15,000 টাকার উপরে। 21 ক্যারেটের দাম 2,05,000, 18 ক্যারেট 1,76,000 এবং সনাতন সোনা বিক্রি হচ্ছে 1,46,838 টাকায়। রূপার দরদাম জানাবো। আগের মতোই অপরিবর্তিত দামে রূপা বিক্রি হচ্ছে। 22 ক্যারেট রূপা প্রতি গ্রাম 364 টাকা, ভরিতে 4,246। 21 ক্যারেটের দাম 4,047, 18 ক্যারেট 3,476 এবং সনাতন রূপা বিক্রি হচ্ছে 2,601 টাকায়। বিশ্বে মাত্র 0.8% কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করেও জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় ভুক্তভোগী বাংলাদেশ। ধনী রাষ্ট্রগুলোর কাছে দরিদ্র দেশগুলোর কোনো ঋণ নেই, বরং ধনী দেশগুলোর উচিত ক্ষতিগ্রস্ত দরিদ্র দেশগুলোর দায় শোধ করা। গতকাল আগারগাঁওয়ে জলবায়ু ন্যায্যতা সমাবেশ 2025 উদ্বোধন করে এসব কথা বলেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মোর্শেদ। 14টি দেশের পরিবেশ রক্ষাকারীরাও অনুষ্ঠানে যোগ দেন।
সংগঠনের উদ্যোগে শুরু হয়েছে তৃতীয় জলবায়ু ন্যায্যতা সমাবেশ 2025। সকালে ক্লাইমেট র্যালির মধ্য দিয়ে দুদিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। র্যালি শেষে সমাবেশ উদ্বোধন করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। বাংলাদেশ সহ আঞ্চলিক ও বৈশ্বিক 14টি দেশের প্রায় 1,500 পরিবেশবিদ, গবেষক, নীতি নির্ধারক ও সামাজিক আন্দোলনের নেতারা এতে অংশ নেন। জলবায়ু ন্যায্যতা, ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার, অর্থায়ন এবং নীতিগত করণীয় নিয়ে আলোচনা হয় এই সম্মেলনে। Real emissions cuts and not rely on counting tricks like carbon markets, to have real zero, not net zero, and to be able to share the technologies and the finance needed for economies such as Bangladesh to be able to develop fairly, sustainably and equally. Was to accept fossil fuels into our lives, accept the pollution and the harm to local communities and livelihoods in the environment. That was the bargain. This deal, this bargain, it was always a bad deal. And in 2025, it is simply no longer true. We just simply no longer need to accept this bargain. সমাবেশে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর ন্যায্য অধিকার আদায়ের সময় এসেছে। উন্নয়ন নীতিতে পরিবেশের সুরক্ষা নিশ্চিত করারও আহ্বান জানান তিনি। সময় এসেছে তাদের ন্যায্যতার দৃষ্টি দিয়ে পৃথিবীকে দেখা, সময় এসেছে তাদের ঋণ আমাদের কাছে পরিশোধ করা। ন্যায্যতা বললে আমার কাছে একটু নরম নরম লাগছে। আমার কাছে মনে হয় যে আমাদের যে বিচার চাই, এই অবিচারের বিরুদ্ধে সুবিচার চাই, সেই অবিচারটাকে আমরা রুখতে হবে। পরিবেশ আন্দোলনকারীরা জাতীয় বাজেটে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আলাদা ও কার্যকর বরাদ্দ রাখারও দাবি জানান। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। আলুর উৎপাদন ও ভোগে বৈচিত্র্য আনার আহ্বান জানিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, এতে উৎপাদন বেশি বা কম হলে যে সংকট তৈরি হয় তা সহজেই মোকাবেলা করা সম্ভব। শনিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন আয়োজিত আলু উৎসবের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা। তিনি বলেন, দেশের বিপুল খাদ্যশস্য আমদানি ব্যয় কমাতে কৃষি উৎপাদন বাড়ানো জরুরি। গত বছর আলুর দাম বেশি থাকায় সমস্যা ছিল, আবার এবছর কম, এতেও সমস্যা হচ্ছে। শুধু রপ্তানির উপর নির্ভর না করে স্থানীয় ভোগ এবং চাহিদা বাড়ানো প্রয়োজন। আলুর দাম কমলেও ভোগ কেন বাড়ছে না সে বিষয়ে কারণ এবং প্রয়োজনীয় উৎপাদন মাত্রা বিশ্লেষণের উপর গুরুত্ব দেন তিনি। আমাদের শিল্প সক্ষমতা বৃদ্ধি করতে হবে, আমাদের ব্যয় হ্রাস করতে হবে। আমরা কেন শুধু যে রপ্তানি দিয়ে আমাদের সমস্যার সমাধান হবে আমি তা মনে করি না। রপ্তানি একটা মাধ্যম, কিন্তু সেটা শুধু উদ্বৃত্ত নিবারণের উদ্দেশ্যে। আমাদের স্থানীয় ভোগ এবং আমাদের ভোগের চাহিদা, আমাদের আলুর দাম যথেষ্ট পরিমাণ কম হওয়ার পরেও এর ভোগ বাড়ছে না কেন? ওষুধ শিল্পে সরবরাহ শৃঙ্খল ঠিক রাখার বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন বিশ্লেষকরা। তারা বলছেন, মানুষের জীবন রক্ষায় প্রয়োজনীয় ওষুধের প্রাপ্যতা নিশ্চিতে সরবরাহ শৃঙ্খল ঠিক রাখার কোনো বিকল্প নেই। এক্ষেত্রে বাজারের চাহিদা অনুযায়ী ওষুধ এবং ওষুধের কাঁচামালের সরবরাহ নিশ্চিত করা ওষুধ শিল্পের ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড লিঙ্কেজের সরবরাহকারীদের নৈতিক দায়িত্ব। শনিবার রাজধানীর একটি হোটেলে ওষুধ শিল্পের সরবরাহ শৃঙ্খল বিষয়ে আয়োজিত এক সম্মেলনে বিশেষজ্ঞরা এমন মন্তব্য করেন। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর শামসুর রহমান। দর্শক, আবারও বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর স্বাগত আরও একবার আপুড ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। এবারে বিশ্ব বাণিজ্যের খবর জানাবো। যুক্তরাষ্ট্রে টিকটক বিক্রি করে আবারও অনিশ্চয়তা দেখা দিয়েছে। ধারণা করা হচ্ছে পঞ্চমবারের মতো এই বিক্রির সময়সীমা বাড়াতে চলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে দোটানায় পড়েছেন মার্কিন ধনকুবেররা। অনেকে এই অ্যাপটি কেনার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং প্রয়োজনীয় অর্থ জোগাড় করেছেন, তবে এখন শুধুই সিদ্ধান্তের অপেক্ষা। নিরাপত্তা ইস্যুতে বাইট ড্যান্সের উপর চাপ থাকলেও এখনও বিক্রির অনুমতি দেয়নি চীন। সব মিলিয়ে চুক্তি চূড়ান্ত না হওয়ায় মার্কিন টেক ব্যবসায় বিরাজ করছে চরম অস্থিরতা। যুক্তরাজ্যে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে রয়েছেন বাংলাদেশি, পাকিস্তানি, ভারতীয় বংশোদ্ভূত সহ 90 লাখ মানুষ। দেশটির 2 মানবাধিকার ও নীতি গবেষণা প্রতিষ্ঠান রানিমিট ট্রাস্ট এবং রিপ্রেভের গবেষণায়
উঠে এসেছে এমন তথ্য, যেখানে বলা হয়েছে মোট জনসংখ্যার প্রায় 13% ব্রিটেন সরকারের চরম ও গোপন নাগরিকত্ব বাতিলের ক্ষমতা আইনগতভাবেই নাগরিকত্ব হারাতে পারেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার দেশগুলোর সঙ্গে পারিবারিক বা বংশগত সম্পর্ক রয়েছে এমন নাগরিকদের উপর এই ক্ষমতার প্রভাব অসমভাবে পড়েছে। ফলে মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ বাড়ছে। দর্শক, এই ছিল আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারের আজকের আয়োজনে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।